প্রাত্যহিক জীবনের রসায়ন এই চ্যাপ্টারটাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করি: ওষুধ বা মেডিসিন, খাদ্য সংযোজক, পরিষ্কারক পদার্থ। আমরা একটা ক্লাস করেছি যেখানে ওষুধ বা মেডিসিন নিয়ে আলোচনা হয়েছে, যে আলোচনার বিষয়বস্তু ছিল এনজাইম, ড্রাগ, মিথস্ক্রিয়া। সেখানে আমরা ড্রাগ, এনজাইম, রিসেপ্টার, টার্গেট এই সমস্ত বিষয়গুলো দেখেছি। আজকে আমরা এনজাইম, ড্রাগ, মিথস্ক্রিয়ার পরের ক্লাস অর্থাৎ মেডিসিনের বিভিন্ন শ্রেণীর ড্রাগ, এই শ্রেণীবিভাগটা নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন শ্রেণীর ড্রাগের মধ্যে আমরা যে ড্রাগগুলো ব্যবহার করি তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন অ্যান্টাসিড, অ্যান্টিহিস্টামিন, ট্রাঙ্কুইলাইজার, অ্যানালজেসিক, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফার্টিলিটি ড্রাগ ইত্যাদি। এই ড্রাগগুলোর বিভিন্ন কার্যকারিতা নিয়ে আজকের ক্লাসটা আমরা আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বদহজমজনিত সমস্যার কথা আমাদের সবারই জানা, সবারই কিছু না কিছু অভিজ্ঞতা আছে। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য যখন পাকস্থলীতে পাচিত হয় তখন নানা ধরনের রাসায়নিক যৌগের ক্ষরণ হয়। যে সমস্ত যৌগ খাদ্য পাচিত হওয়ার জন্য ক্ষরিত হয় সে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্যতম। পাকস্থলীর প্যারাইটাল সেল বলে এক ধরনের সেল আছে, যে সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ স্বাভাবিকের তুলনায় যদি অতিরিক্ত হয় তখন হাইপার অ্যাসিডিটি সৃষ্টি হয়। মনে রাখবে, খাদ্য পাচিত হওয়ার জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ হয়, স্বাভাবিকের তুলনায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ যদি অতিরিক্ত হয় তখন হাইপার অ্যাসিডিটি সৃষ্টি হয়। এর ফলে নানা ধরনের উপসর্গের সৃষ্টি হয়, যেমন হাইপার অ্যাসিডিটির ফলে মারাত্মক পেট ব্যথার সৃষ্টি হতে পারে। হাইপার অ্যাসিডিটির ফলে বুক জ্বালার সৃষ্টি হতে পারে। হাইপার অ্যাসিডিটির ফলে যেমন শ্বাসকষ্টের মতন মারাত্মক উপসর্গেরও সৃষ্টি হতে পারে। মানুষ বহু যুগ থেকে কিন্তু এই ধরনের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিড রাসায়নিক যৌগগুলো ব্যবহার করে আসছে। এ ধরনের অ্যান্টাসিড দু রকমের হয়, সিস্টেমিক আর নন সিস্টেমিক। যেমন সিস্টেমিক অ্যান্টাসিড সোডিয়াম বাইকার্বনেট পাকস্থলে অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, যা বিয়োজিত হয় কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে। এই সিস্টেমিক অ্যান্টাসিডগুলো দেহে শোষিত হয় বলে অ্যাসিড ক্ষারের ভারসাম্য নষ্ট করে। অন্যদিকে নন সিস্টেমিক অ্যান্টাসিড যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরা দেহে শোষিত হয় না বলে অ্যাসিড ক্ষারের প্রশমন বিঘ্ন ঘটায় না। অ্যান্টাসিড ব্যবহারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন অতিরিক্ত অ্যান্টাসিড ব্যবহারে এই সেলের ক্ষরণ বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন অ্যান্টাসিড ব্যবহারের ফলে আলসারের সৃষ্টি হতে পারে। তাছাড়া অ্যান্টাসিডগুলি রোগের লক্ষণকে প্রশমিত করে, কারণকে নয়। মনে রাখবে, অতিরিক্ত অ্যাসিড ক্ষরণের জন্য দায়ী রাসায়নিক যৌগটি হলো হিস্টামিন। হিস্টামিন রিসেপ্টারের সাথে যুক্ত হয় এই সেলের ক্ষরণের বৃদ্ধি ঘটায়। হিস্টামিন ক্রিয়া বন্ধ করার জন্য আমরা ড্রাগ ডিজাইন করি, যেটা অ্যান্টাসিড ড্রাগ বলা হয়। অ্যান্টাসিড ড্রাগগুলো রিসেপ্টারের সাথে যুক্ত হওয়ার ফলে হিস্টামিন আর রিসেপ্টারের সাথে যুক্ত হতে পারে না, ফলে হিস্টামিনের ক্রিয়া ধীরে ধীরে বন্ধ হয়। এ ধরনের অ্যান্টাসিড ড্রাগের উদাহরণ হলো সিমেটিডিন, রেনিটিডিন, অমোপ্লাজল, ল্যান্সোপ্লাজল ইত্যাদি। সুতরাং মনে রাখবে, প্রয়োজনের অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীতে উৎপন্ন হলে হাইপার অ্যাসিডিটি সৃষ্টি হয়। অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য যে সমস্ত রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় তারা ক্ষারীয় প্রকৃতির। অ্যাসিড ক্ষার প্রশমনের মাধ্যমে অতিরিক্ত অ্যাসিডকে এরা প্রশমিত করে। দীর্ঘদিন এই সমস্ত অ্যান্টাসিড ব্যবহারের ফলে আলসারের সৃষ্টি হতে পারে, অ্যাসিডের ক্ষরণের বৃদ্ধি ঘটতে পারে। অ্যান্টাসিড সৃষ্টির জন্য মনে রাখবে, অতিরিক্ত অ্যাসিড ক্ষরণের জন্য দায়ী যৌগ হলো হিস্টামিন। আমরা অ্যান্টাসিড ড্রাগ ডিজাইন করি যারা হিস্টামিনের কাজে বাধা দেয়। এ ধরনের অ্যান্টাসিড ড্রাগের উদাহরণ হলো সিমেটিডিন,
রেনিটিডিন, অমিপ্লাজল, ল্যান্সোপ্লাজল ইত্যাদি। এক নজরে অ্যান্টাসিড বা অম্লনাশক। পাকস্থলীতে অতিরিক্ত ইস্ট সেল উৎপন্ন হলে তাকে অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটি বলা হয়। যেসব ওষুধ অতিরিক্ত ইস্ট সেলকে প্রশমিত করে তাদের আমরা অ্যান্টাসিড বলি। অ্যান্টাসিডগুলো ক্ষারীয় প্রকৃতির। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এরা অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। যেমন সোডিয়াম বাইকার্বনেট এই সেলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা বিয়োজিত হয় কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড শ্বাসকার্যের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়, জল দেহে শোষিত হয়। এই ধরনের অ্যান্টাসিডগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, সিস্টেমিক অ্যান্টাসিড যেমন সোডিয়াম বাইকার্বনেট এবং নন সিস্টেমিক অ্যান্টাসিড যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সিস্টেমিক অ্যান্টাসিডগুলো দেহে শোষিত হয়, ফলে দেহে অ্যাসিড ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। নন সিস্টেমিক অ্যান্টাসিডগুলো দেহে শোষিত হয় না, ফলে দেহে অ্যাসিড ক্ষারের ভারসাম্য নষ্ট হয় না। সিস্টেমিক অ্যান্টাসিডগুলো একটা নির্দিষ্ট নিয়মে ক্রিয়া করে, আর নন সিস্টেমিক অ্যান্টাসিডগুলো কোনো নির্দিষ্ট নিয়মে ক্রিয়া করে না। অতিরিক্ত অ্যান্টাসিড ব্যবহারে এই সেলের ক্ষরণ বৃদ্ধি পেতে পারে, আলসারের সৃষ্টি হতে পারে, শেষে অপারেশন করে কেটে বাদ দিতে হয়। অ্যান্টাসিডগুলো রোগের উপসর্গ নিয়ন্ত্রণ করে, কিন্তু রোগের কারণ বন্ধ করতে পারে না। হিস্টামিন পাকস্থলীতে এই সেলের ক্ষরণের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ হিস্টামিন যৌগ পাকস্থলীতে এই সেলের ক্ষরণের বৃদ্ধি ঘটায়। অ্যান্টাসিড ড্রাগগুলি হিস্টামিনের ক্রিয়া হ্রাস করে এবং এই সেলের ক্ষরণ স্বাভাবিক হয়। এ ধরনের অ্যান্টাসিড ড্রাগের উদাহরণ হলো সিমিটিডিন, রেনিটিডিন, অমিপ্লাজল, ল্যান্সোপ্লাজল ইত্যাদি। অ্যালার্জির ধারণা আমাদের সকলেরই কম বেশি আছে। বিভিন্ন ধরনের অ্যালার্জিতে আমরা অনেকেই ভুক্তভোগী। কিছু কিছু মানুষ ফুলের রেণু, কিছু খাদ্যবস্তু, ধুলোবালি, ভেড়া বা বিড়ালের লোম ইত্যাদির প্রতি হাইপার সেন্সিটিভিটিকে বলা হয় অ্যালার্জি। মনে রাখবে, কিছু কিছু মানুষের কিছু কিছু বস্তুর প্রতি হাইপার সেন্সিটিভিটিকে আমরা অ্যালার্জি বলে থাকি। আর অ্যালার্জি সৃষ্টির ফলে নানা ধরনের উপসর্গের সৃষ্টি হয়। যেমন অ্যালার্জি সৃষ্টির ফলে ফুসকুড়ি, ত্বক জ্বালা, মাথা ব্যথা, গলা ব্যথা, অ্যালার্জি সৃষ্টির ফলে হাঁচি, কাশি ইত্যাদি নানা ধরনের উপসর্গ আমরা লক্ষ্য করে থাকি। অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী যৌগটি হলো হিস্টামিন, যেটি একটি নালিকা প্রসারক। মনে রাখবে, অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী যৌগটি হলো হিস্টামিন, যেটা নালিকা প্রসারক। আমাদের শরীরের মাস্ট সেল থেকে হিস্টামিন নির্গত হয় এবং এই হিস্টামিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়, অ্যালার্জির সৃষ্টি করে। হিস্টামিন যখন রিসেপ্টরের সাথে যুক্ত হয়, নালিকা প্রসারক হওয়ায় এটা শ্বাসনালীর, আমাদের শরীরে যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালীর মসৃণ পেশিকে সংকুচিত করে, শ্বাসনালীর মসৃণ পেশিকে সংকুচিত করে। এর ফলে হাঁচি, কাশি, সর্দি ইত্যাদি উপসর্গের সৃষ্টি হয়। আবার হিস্টামিন রিসেপ্টরের সাথে যুক্ত হয় আমাদের যে সূক্ষ্ম রক্তনালী আছে, সেই সূক্ষ্ম রক্তনালীর মসৃণ পেশিকে প্রসারিত করে। এর ফলে ত্বক জ্বালা, রেশ, গা চুলকানো ইত্যাদি নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। হিস্টামিনের ক্রিয়া বন্ধ করার জন্য আমরা ড্রাগ ডিজাইন করি। যে সমস্ত ড্রাগ হিস্টামিনের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হয় এবং রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে জয়লাভ করে, সেই ড্রাগগুলোকে আমরা বলি অ্যান্টিহিস্টামিন ড্রাগ। অর্থাৎ অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলি রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে হিস্টামিনের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হয় এবং শেষে অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো জয়লাভ করে, ফলে হিস্টামিনের ক্রিয়া ধীরে ধীরে হ্রাস পায় এবং আমরা অ্যালার্জি থেকে মুক্তি পাই। মনে রাখবে, রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ড্রাগ হিস্টামিনের সঙ্গে প্রতিযোগিতা অবতীর্ণ হয় এবং শেষে জয়লাভ করে। এ ধরনের অ্যান্টিহিস্টামিন ড্রাগ যা আমরা অ্যালার্জি নিরাময়ের জন্য ব্যবহার করি,
যেমন ক্লোরোফেনারামিন, ব্রোমোফেনারামিন, টারপেনাডাইন ইত্যাদি। সুতরাং অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী যৌগ হলো হিস্টামিন, যা আমাদের শরীরের মাস্ট সেল থেকে নির্গত হয় এবং রিসেপ্টরের সাথে যুক্ত হয় অ্যালার্জির সৃষ্টি করে। অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে হিস্টামিনকে বাধা দেয়, নিজেরাই রিসেপ্টরের সাথে যুক্ত হয়, ফলে হিস্টামিন আর রিসেপ্টরের সাথে যুক্ত হতে পারে না। হিস্টামিনের ক্রিয়া ধীরে ধীরে বাধাপ্রাপ্ত হয় এবং অ্যালার্জি নিয়ন্ত্রিত হয়। অ্যান্টিহিস্টামিন ড্রাগের উদাহরণ ক্লোরোফেনারামিন, ব্রোমোফেনারামিন, টারপেনাডাইন ইত্যাদি। অ্যান্টিহিস্টামিন ড্রাগের মনে রাখার বিষয়গুলি: কিছু কিছু জিনিসের প্রতি কিছু মানুষের হাইপার সেন্সিটিভিটিকে আমরা অ্যালার্জি বলি। আমাদের শরীরের মাস্ট সেল থেকে নির্গত হিস্টামিন অ্যালার্জি সৃষ্টি করে। হিস্টামিন হলো এক ধরনের নালিকা প্রসারক, যা শ্বাসনালী ও পশ্চনালীর মসৃণ পেশিকে শিথিল করে। অ্যান্টিহিস্টামিন ড্রাগ রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে হিস্টামিনের ক্রিয়াকে বন্ধ করে। অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো রিসেপ্টরের সাথে যুক্ত হয় হিস্টামিনকে রিসেপ্টরের সাথে যুক্ত হতে বাধা দেয়। অ্যান্টিহিস্টামিন পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ প্রভাবিত করে না। অ্যান্টাসিড ও অ্যান্টিহিস্টামিনগুলি এরা ভিন্ন রিসেপ্টরের সঙ্গে কাজ করে। সুতরাং আমরা অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য অ্যান্টিহিস্টামিন ড্রাগ নিতে পারি না। অ্যান্টিহিস্টামিন ড্রাগের উদাহরণ ব্রোমোফেনারামিন, টারপেনাডাইন, ডাইফিনাইলহাইড্রামিন, প্রোমিথাজিন, সেট্রিজিন ইত্যাদি। নিউরোলজিক্যালি অ্যাক্টিভ ড্রাগ অর্থাৎ স্নায়ুতাত্ত্বিকভাবে সক্রিয় ড্রাগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, ট্রাঙ্কুইলাইজার আর অ্যানালজেসিক। উদ্বেগ, মানসিক চাপ, মানসিক অবসাদ ইত্যাদি রোগের চিকিৎসায় যে সমস্ত ড্রাগ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ট্রাঙ্কুইলাইজার, যেটা মূলত দুরকম হয়, অ্যান্টিডিপ্রেসেন্ট আর বারবিউটিরেটস। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো সাধারণত এরা ঘুমের মাধ্যমে, আরামবোধের মাধ্যমে রোগ নিরাময় করে থাকে। আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করে যে যৌগ তার নাম নরএড্রিনালিন। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো ডিপ্রেশনের দমন করে, সেই সঙ্গে এরা ব্রেনের স্বাভাবিক কাজকে মন্দীভূত করে এবং সরাসরি নিউরোট্রান্সমিটারকে প্রভাবিত করে। মনে রাখবে যে মেজাজ নিয়ন্ত্রণ করে যে রাসায়নিক যৌগ, সেই যৌগটাকে বলা হয় নরএড্রিনালিন। নরএড্রিনালিনের ক্ষরণ স্বাভাবিকের তুলনায় কম হলেই মেজাজের পরিবর্তন ঘটে, ফলে মানুষ অস্বাভাবিক আচরণ করে, মানসিক অবসাদে ভোগে, ডিপ্রেশনে ভোগে। তখন আমরা যে ড্রাগগুলো ব্যবহার করি তাদেরকে বলা হয় অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলি সরাসরি নরএড্রিনালিনের ক্ষরণ হ্রাস বৃদ্ধি ঘটায় না, কিন্তু যে সমস্ত এনজাইম নরএড্রিনালিনের ক্ষরণের মন্দীভূত করে, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো সেই সমস্ত এনজাইমের ক্রিয়ায় বাধা দেয়, ফলে এনজাইমগুলো আর নরএড্রিনালিনের ক্ষরণে হ্রাস ঘটাতে পারে না। ধীরে ধীরে নরএড্রিনালিনের ক্ষরণ স্বাভাবিক হয় এবং মানুষ অবসাদ মুক্ত হয়। নরএড্রিনালিন হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার। মনে রাখবে, নরএড্রিনালিন মানুষের মেজাজ তথা মুড এবং মাইন্ড নিয়ন্ত্রণ করে। আর এই নরএড্রিনালিনের ক্রিয়া স্বাভাবিক করার জন্য আমরা যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো ব্যবহার করি, এই ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের উদাহরণ হলো ইপ্রোনিয়াজিড, ফেনালজিন। এই ড্রাগগুলো আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট হিসাবে ব্যবহার করে থাকি। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ যেমন ক্লোরোডায়াপোজক্সাইড, যেমন ইকুয়েনিল ইত্যাদি আমরা মানসিক রোগের চিকিৎসায় ব্যবহার করে থাকি। আর এক ধরনের অ্যান্টিডিপ্রেসেন্টের ট্রাঙ্কুইলাইজার হিসাবে আমরা ব্যবহার করি, যারা মূলত ঘুমের ওষুধ, বারবিউটিরেটস। এই বারবিউটিরেটস ড্রাগগুলো মূলত ঘুমের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এই ধরনের ড্রাগের উদাহরণ হলো যেমন ভ্যালোনিল, যেমন এমিটাল, লুমিনাল ইত্যাদি। সুতরাং মনে রাখবে, মানসিক অবসাদ, মানসিক চাপ, উদ্বেগ ইত্যাদি রোগের চিকিৎসায় যে সমস্ত ড্রাগ আমরা ব্যবহার করি
তাদের ট্রাঙ্কুইলাইজার বলা হয়। এরা মূলত ঘুমের ওষুধ, সেজন্য এদেরকে সাইকোপিরিয়ডিক ড্রাগও বলা হয়। মানুষের মেজাজ নিয়ন্ত্রণকারী রাসায়নিক যৌগ হলো নরঅ্যাড্রিনালিন। নরঅ্যাড্রিনালিনের ক্ষরণ হ্রাস পেলে মানসিক অবসাদের সৃষ্টি হয়। আমরা তখন অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগগুলো ব্যবহার করি। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ সরাসরি নরঅ্যাড্রিনালিনের ক্ষরণ বৃদ্ধি না ঘটালেও সেই সমস্ত এনজাইমের কাজে বাধা দান করে যারা নরঅ্যাড্রিনালিনের ক্ষরণ হ্রাস করে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের উদাহরণ যেমন ইপ্রোনিয়াজিড, যেমন ইকুয়ানিল, যেমন লুমিনাল ইত্যাদি। যে সমস্ত ড্রাগ মানসিক চাপ, অবসাদ ও মানসিক রোগে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় ট্রাঙ্কুইলাইজার। ট্রাঙ্কুইলাইজারগুলোকে আবার সাইকোথেরাপিউটিক ড্রাগও বলা হয়। এরা মূলত ঘুমের ওষুধ। এরা আবার স্নায়ুতাত্ত্বিকভাবে সক্রিয়। নরঅ্যাড্রিনালিন নামক, মনে রাখবে যে নরঅ্যাড্রিনালিন নামক এক নিউরোট্রান্সমিটার মানুষের মেজাজ নিয়ন্ত্রণ করে। নরঅ্যাড্রিনালিনের ক্ষরণ কমে গেলে মানুষ মানসিক অবসাদে ভোগে। এই যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো নরঅ্যাড্রিনালিন ক্ষরণে বাধা দানকারী এনজাইমের ক্রিয়া বাধা দেয়। অর্থাৎ নরঅ্যাড্রিনালিনের ক্ষরণ কমে গেলে মানুষ মানসিক রোগে ভোগে। যে সমস্ত এনজাইম নরঅ্যাড্রিনালিন ক্ষরণে হ্রাস ঘটায়, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলি সেই সমস্ত এনজাইমের কাজে বাধা দেয়। ফলে ধীরে ধীরে নরঅ্যাড্রিনালিন ক্ষরণ স্বাভাবিক হলে মানুষ অবসাদ মুক্ত হয়। ট্রাঙ্কুইলাইজার ড্রাগের উদাহরণ হলো যেমন ইকুয়ানিল, ফেনালজিন, ম্যাপ্রোবামেট, ইপ্রোনিয়াজিড, ভ্যালিয়াম ইত্যাদি। আরেক ধরনের ট্রাঙ্কুইলাইজার আছে যারা মূলত ঘুমের ওষুধ, বারবিউরেটেড জাতীয় ড্রাগ। বারবিউরেটেড জাতীয় ড্রাগের উদাহরণ হলো লুমিনাল, অ্যামিটাল, ভেরোনাল ইত্যাদি। শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ব্যথার অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে। যেমন কখনো মাথা ব্যথা, কখনো বুক ব্যথা, কখনো পেট ব্যথা, আবার কখনো হাঁটু ব্যথা। এই ধরনের ব্যথার অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। এই ব্যথার উপশমের জন্য আমরা যে সমস্ত ড্রাগ নির্বাচন করি সেই ড্রাগগুলোকে বলা হয় অ্যানালজেসিক। ব্যথা উপশমকারী ড্রাগগুলোকে অ্যানালজেসিক বলা হয়, যেটা মূলত দুরকম হয়, নন নার্কোটিক আর নার্কোটিক। নন নার্কোটিক যারা ব্যথা উপশম করে কিন্তু আসক্তি বা নেশার সৃষ্টি করে না। নার্কোটিক যে সমস্ত অ্যানালজেসিক ব্যথা উপশমের সাথে সাথে নেশারও সৃষ্টি করে, আসক্তিরও সৃষ্টি করে, তাদেরকে বলা হয় নার্কোটিক। আর শরীরে ব্যথা সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক যৌগটি হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। মনে রাখবে, প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ স্বাভাবিকের তুলনায় যদি অতিরিক্ত হয় তাহলে কলা কোষে প্রদাহর সৃষ্টি হয় এবং আমরা ব্যথা অনুভব করি। ফলে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ অধিক পরিমাণে হলে ব্যথার সৃষ্টি হয়। আবার প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক যৌগটি হলো অ্যারাসিডনিক অ্যাসিড। অ্যারাসিডনিক অ্যাসিড COX-1 এবং COX-2 এনজাইমের সাথে যুক্ত হয় প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণের বৃদ্ধি ঘটায়। COX-1, COX-2 এদের অ্যাক্টিভ সাইডে অ্যারাসিডনিক অ্যাসিড অবস্থান করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণের বৃদ্ধি ঘটায়। ছবি দুটো দেখতে পাচ্ছি, COX-2, COX-1, অ্যারাসিডনিক অ্যাসিড এদের অ্যাক্টিভ সাইডে সংযুক্তিকরণের ফলে এরা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণের বৃদ্ধি ঘটায়। আমরা যে অ্যানালজেসিকগুলো ডিজাইন করি সেই অ্যানালজেসিকগুলো এই সমস্ত এনজাইমের অ্যাক্টিভ সাইডে অবস্থান করে এবং অ্যারাসিডনিক অ্যাসিডকে এদের অ্যাক্টিভ সাইডে বসতে বাধা দেয়। এই অ্যানালজেসিকগুলো যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, এরা COX-1 এবং COX-2 এদের অ্যাক্টিভ সাইডটাকে ব্লক করে দেয়। ফলে অ্যারাসিডনিক অ্যাসিড আর এই সমস্ত এনজাইমের অ্যাক্টিভ সাইডে অবস্থান করতে পারে না, ফলে ধীরে ধীরে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ স্বাভাবিক হয়। যেমন এখানে অ্যাসপিরিন দেখতে পাচ্ছি। সাধারণত অ্যাসপিরিন এই সমস্ত এনজাইমের অ্যাক্টিভ সাইটকে স্থায়ীভাবে অবরুদ্ধ করে দেয়। ফলে অ্যারাসিডনিক অ্যাসিডের পক্ষে অ্যাক্টিভ সাইডে আর বসা সম্ভব হয় না এবং এই এনজাইমগুলো একসময় নষ্ট হয়ে যায়। অন্যদিকে আইবুপ্রোফেন এই সমস্ত এনজাইমের অ্যাক্টিভ সাইট অবরুদ্ধ করার ফলে অ্যারাসিডনিক অ্যাসিড আর অবস্থান করতে পারে না।
প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং এনজাইম আবার আগের অবস্থায় ফিরে আসে। আমরা যে সমস্ত অ্যানালজেসিক সাধারণত ব্যবহার করে থাকি তাদের মধ্যে অন্যতম হলো অ্যাসপিরিন, এবং অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধাকে বন্ধ করতে পারে, রক্ত জমাট বাঁধতে দেয় না। সেজন্য যে সমস্ত মানুষ হার্টের সমস্যা ভোগে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, তাদের জন্য অ্যাসপিরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানালজেসিক। অ্যাসপিরিন খালি পেটে আবার খাওয়া উচিত নয়, কারণ পাকস্থলীতে আর্দ্র বিশ্লেষিত হয় স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি করতে পারে। অ্যাসপিরিন আবার জ্বর কমায়, এই যে হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য কিন্তু অ্যাসপিরিন সাংঘাতিক কার্যকরী। যে সমস্ত অ্যানালজেসিক ব্যথা বেদনার সাথে সাথে জ্বরেরও উপশম করে তাদের বলা হয় অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক। অন্যদিকে নার্কোটিক সাধারণত যেমন মরফিন, কোডেইন, আফিম গাছ থেকে প্রাপ্ত উপকারগুলো নার্কোটিক হিসাবে ব্যবহার করে। এরা ব্যথা উপশম সাংঘাতিকভাবে ব্যথা উপশম করতে পারে, কিন্তু নেশা সৃষ্টি করে, আসক্তি সৃষ্টি করে। সাধারণত অপারেশন পরবর্তী ব্যথা, ক্যান্সারে ব্যথা, এই সমস্ত জায়গায় আমরা নার্কোটিক ড্রাগগুলো ব্যবহার করে থাকি। আফিম গাছ থেকে এই সমস্ত ড্রাগ পাওয়া যায় বলে এদের অপিয়েট বলে, এবং এই ড্রাগগুলো কিন্তু মারাত্মক আসক্তির সৃষ্টি করে। সে কারণে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ড্রাগ ব্যবহার করা উচিত নয়। সুতরাং ব্যথা বেদনা দূর করার জন্য যে সমস্ত ড্রাগ আমরা ব্যবহার করি তাদের বলা হয় অ্যানালজেসিক। আর যে সমস্ত অ্যানালজেসিক ব্যথা বেদনার সাথে জ্বরেরও হ্রাস ঘটায় তাদের বলা হয় অ্যান্টিপাইরেটিক। এই অ্যানালজেসিকগুলো আমরা দুটো ভাগে ভাগ করি, নার্কোটিক, নন নার্কোটিক। ব্যথা বেদনা সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক যৌগ হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা অ্যারাসিডনিক অ্যাসিড এবং কক্স-1 কক্স-2 এনজাইমের সংযুক্তিকরণের ফলে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ বৃদ্ধি পায়। আমরা অ্যানালজেসিকগুলো ব্যবহারের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ স্বাভাবিক করি। এই অ্যানালজেসিকগুলির মধ্যে যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ন্যাফ্রক্সিন অন্যতম। মনে রাখবে, অ্যানালজেসিক অ্যাসপিরিনের রাসায়নিক নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এবং প্যারাসিটামলের রাসায়নিক নাম হলো N-অ্যাসিটাইল প্যারাঅ্যামিনোফেনল। নার্কোটিক ড্রাগগুলো আসক্তির সৃষ্টি করে, নেশা সৃষ্টি করে, তন্দ্রাচ্ছন্ন করে। আফিম গাছ থেকে মূলত এদের পাওয়া যায়, যেমন মরফিন ডাইঅ্যাসিটেট হিরোইন বলে অধিক পরিচিত। যেহেতু আফিম গাছ থেকে নার্কোটিক ড্রাগগুলো তৈরি হয়, সেজন্য এদের অপিয়েটও বলা হয়। মানসিক বিভ্রান্তি না ঘটিয়ে ব্যথা উপশমকারী ওষুধগুলোকে আমরা বলি অ্যানালজেসিক। অ্যানালজেসিক দু রকমের হয়, নন নার্কোটিক, যে সমস্ত অ্যানালজেসিক আসক্তি সৃষ্টি করে না, এবং নার্কোটিক, যে সমস্ত অ্যানালজেসিক ব্যথা বেদনা উপশমের সাথে সাথে আসক্তির সৃষ্টি করে। আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ বেড়ে গেলে কলাকোষে প্রদাহের সৃষ্টি হয় এবং আমরা ব্যথা অনুভব করি। আবার প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণের বৃদ্ধি ঘটায় অ্যারাসিডনিক অ্যাসিড এবং কক্স-1 ও কক্স-2 এনজাইমের সংযুক্তিকরণের ফলে। ব্যথার সাথে সাথে যে সমস্ত অ্যানালজেসিক জ্বরও হ্রাস ঘটায় তাদের বলা হয় অ্যান্টিপাইরেটিক, যেমন প্যারাসিটামল। অ্যানালজেসিক ড্রাগের উদাহরণ হলো অ্যাসপিরিন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ন্যাফ্রক্সেন ইত্যাদি। এদের মধ্যে অ্যানালজেসিক হিসাবে অ্যাসপিরিনের ব্যবহার ব্যাপক। তাছাড়াও অ্যাসপিরিন জমাট বাঁধা রক্ত বন্ধ করতে পারে, রক্তকে জমাট বাঁধতে দেয় না, ফলে হার্ট অ্যাটাক প্রতিরোধে এটা খুব কার্যকরী। অ্যাসপিরিনের রাসায়নিক নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যার সংকেত হলো যৌগটা দেখতে পাচ্ছি আমরা। খালি পেটে কিন্তু অ্যাসপিরিন খাওয়া উচিত নয়, কারণ খালি পেটে অ্যাসপিরিন খেলে পেটে আর্দ্র বিশ্লেষিত হয় স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা ক্ষতের সৃষ্টি করে। সেজন্য অ্যাসপিরিনের সাথে সাথে সবসময় অ্যান্টাসিড গ্রহণ করতে হয়। এনজাইনা ব্যথা অর্থাৎ হার্টের হালকা ব্যথায়ও আমরা এই অ্যাসপিরিন ব্যবহার করে থাকি। প্যারাসিটামল, যার রাসায়নিক নাম হলো N-অ্যাসিটাইল প্যারাঅ্যামিনোফেনল, এবং প্যারাসিটামলের গঠন সংকেত হলো এরকম।
সুতরাং প্যারাসিটামলের রাসায়নিক নাম অ্যানেসিটাইল প্যারাঅ্যামিনোফেনল, যার গঠন সংকেত হলো এটা। জীবাণু ঘটিত নানা ধরনের অসুখের কথা আমাদের জানা আছে। সেই সমস্ত মাইক্রো অর্গানিজম অথবা জীবাণু, রোগ সৃষ্টিকারী জীবাণুকে আমরা বলি প্যাথোজেন। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এই সমস্ত রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয় প্যাথোজেন। আর এই ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে সমস্ত ড্রাগ ব্যবহার করি তাদের বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলো হয় ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, নাহলে তাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি, যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্ট্যান্ট। এদের মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু কথা বলবো। অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়াকে যদি সম্পূর্ণরূপে ধ্বংস করে তখন তাদের বলা হয় ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক, আর তারা যদি তাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তখন তাদেরকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। সুতরাং ব্যাকটেরিয়া উপর প্রভাবের উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিক দু রকম হয়। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পিছনে যে বিজ্ঞানের অবদান গুরুত্বপূর্ণ তার নাম পল এনরিচ। তিনি আর্সেনে ঘটিত একটি যৌগ আবিষ্কার করেন যাকে আর্সফেনামাইন বলা হয়, যাকে সালভারসানও বলা হয়। এবং এই ওষুধটি, এই ড্রাগটি তিনি সিফিলিস রোগে প্রয়োগ করেন। সিফিলিস একটা ব্যাকটেরিয়া ঘটিত অসুখ, যে ব্যাকটেরিয়াটার নাম হলো স্পাইরোচিট, এবং সিফিলিসে প্রয়োগ করার ফলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রচুর সাইড ইফেক্ট থাকা সত্ত্বেও এই ড্রাগটা কিন্তু মানুষ ব্যবহার করতে ধরে। এর পরবর্তীতে আরও নানান ধরনের যৌগ আবিষ্কার হলো, যেমন ওরকম একটা যৌগের নাম হলো প্রন্টোসিল। প্রন্টোসিলের মধ্যে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাসের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেল। প্রন্টোসিলের পর ড্রাগ, সালফার ড্রাগগুলো আবিষ্কার হলো। যে সমস্ত অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা তাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাদের বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ হলো যেমন ক্লোরামফেনিকল, যেমন অ্যাম্পোসিলিন ইত্যাদি। যে সমস্ত অ্যান্টিবায়োটিক শুধুমাত্র গ্রাম পজিটিভ বা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা তাদের বৃদ্ধি ব্যাহত করে, সেই সমস্ত অ্যান্টিবায়োটিককে বলা হয় ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এরা শুধু গ্রাম পজিটিভ বা শুধু গ্রাম নেগেটিভ যে কোনো একটার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করবে অথবা তাদেরকে ধ্বংস করবে। এ ধরনের ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ হলো যেমন পেনিসিলিন। জীবাণু ঘটিত রোগের চিকিৎসায় যে সমস্ত ড্রাগ ব্যবহৃত হয় তাদের বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। মনে রাখবে যে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ হলো জীবাণু ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত যৌগ। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ তিন ধরনের হয়: অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট। আমরা এখানে অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু কথা বলবো। অ্যান্টিবায়োটিক আবিষ্কারে পল এনরিচ বলে একজন বিজ্ঞানীর অবদান অনস্বীকার্য। তিনি আর্সফেনামিন বলে একটা যৌগ আবিষ্কার করেন, যাকে আবার সালভারসানও বলা হয়, যেটা প্রথম আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে ধরে নিই। এবং যে রোগের চিকিৎসায় যৌগটা ব্যবহৃত হয় সেই রোগটার নাম হলো সিফিলিস। এবং সিফিলিস একটি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ, যে ব্যাকটেরিয়াটার নাম হলো স্পাইরোচিট। ফলে স্পাইরোচিট ব্যাকটেরিয়া ঘটিত রোগে সিফিলিস সালভারসান ব্যবহৃত হয়। পরবর্তীকালে প্রন্টোসিল, আরও পরে সালফানামাইড ইত্যাদি সালফার ড্রাগগুলো বাজারে আসে। যে সমস্ত অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ অর্থাৎ যে সমস্ত অ্যান্টিবায়োটিক জীবাণু ধ্বংস করে তাদের বলা হয় ব্যাকটেরিওসিডাল, আর যারা জীবাণুর বৃদ্ধি রোধ করে তাদের বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক। যে সমস্ত অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করে তাদের বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এরকম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ হলো ক্লোরামফেনিকল। আবার যারা শুধু গ্রাম পজিটিভ বা শুধু গ্রাম নেগেটিভে বিক্রিয়া ধ্বংস করে তাদের বলা হয় ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেমন পেনিসিলিন। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ ক্লোরামফেনিকল, অ্যাম্পিপিলিসিন, অ্যামক্সিসিলিন,
আর ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ হলো পেনিসিলিন। মনে রাখবে যে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয় প্যাথোজেন। শরীরের বাইরের অংশে মূলত ত্বকের পচন ঘটিত জীবাণু ধ্বংস করার জন্য যে সমস্ত রাসায়নিক যৌগ আমরা ব্যবহার করি তাদের বলা হয় অ্যান্টিসেপটিক, এবং জড় পদার্থ জীবাণুমুক্ত করার জন্য যেসব যৌগ ব্যবহার করা হয় তাদের বলা হয় ডিসইনফেক্টেন্ট। আমরা এই দুই ধরনের যৌগ নিয়ে কিছু কথা বলবো। বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিকের প্রচলন আছে, যেমন টিংচার অফ আয়োডিন খুব ভালো একটা অ্যান্টিসেপটিক, যেটা আয়োডিন ও অ্যালকোহলের লঘু জলীয় দ্রবণ, যেটা কাটা ছেঁড়াতে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। যেমন বাইথায়ানেল অ্যান্টিসেপটিক ধর্ম বর্তমান, সাবানে ব্যবহার করা হয়, ফলে সাবান মেডিকেটেড সব হিসাবে ব্যবহৃত হয়। অ্যান্টিসেপটিক ধর্ম বর্তমান বহুল প্রচলিত অ্যান্টিসেপটিক যেমন ডেটল, আমরা সবাই ডেটল ব্যবহার করি, এবং এই ডেটল ক্লোরোজাইলিনল আর টার্পিনিয়লের মিশ্রণ হলো ডেটল। আয়োডিন সলিউশন আর একটা অ্যান্টিসেপটিক যেটা কাটাছাড়ায় ব্যবহার করা হয়। অ্যাকুয়াস দ্রবণ, জলীয় দ্রবণ বোরিক অ্যাসিডের চোখের লোশন, অ্যান্টিসেপটিক লোশন হিসাবে আমরা ব্যবহার করে থাকি। বহুল প্রচলিত আরেকটা অ্যান্টিসেপটিক হলো স্যাভলন, আমরা প্রায় প্রত্যেক বাড়িতে স্যাভলনের ব্যবহার দেখে থাকি। আবার আরেকটা অ্যান্টিসেপটিক হলো স্যালল, যার রাসায়নিক নাম ফিনাইল স্যালিসাইলেট, গলার আভ্যন্তরীণ চিকিৎসায় অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করা হয়। আরেকটা অ্যান্টিসেপটিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জারক পদার্থ, অনেক সময় পরীক্ষায় আসে, জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করি। যে সমস্ত যৌগ বাথরুম মেঝে পরিষ্কার করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় তাদের বলা হয় ডিসইনফেক্টেন্ট। যেমন ফেনলের 0.1% অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করা হয় আর 1% ডিসইনফেক্টেন্ট হিসাবে ব্যবহার করা হয়। সুতরাং বহুল প্রচলিত ডিসইনফেক্টেন্ট যেমন লাইজল মেঝে জীবাণুমুক্ত করার জন্য, বাথরুম জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। আরও একটা ডিসইনফেক্টেন্ট হলো ফিনাইল। এই সমস্ত যৌগ আমরা জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করি। অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণকারী বড়ি, এটা মূলত সক্রিয় হরমোন দিয়ে তৈরি, এবং এটা বাজারে যে কন্ট্রাসেপটিক পিলগুলো পাওয়া যায় এরা মূলত দু ধরনের যৌগ থাকে, যেমন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। প্রজেস্টেরন হলো নরএথিড্রিন ডেরিভেটিভ আর ইস্ট্রোজেন হলো নভেস্ট্রল ডেরিভেটিভ। জীবদেহে সংক্রামক জীবাণু ধ্বংস করে, পচন নিবারণ করে, এ ধরনের ড্রাগগুলোকে বলা হয় অ্যান্টিসেপটিক। বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিকে আমরা কয়েকটা ব্যবহার দেখব, যেমন ডেটল, ক্লোরোজাইলিনল আর টার্পিনিয়লের মিশ্রণ সর্বাধিক ব্যবহৃত অ্যান্টিসেপটিক। বাইথায়ানেল সাবানে যুক্ত করে অ্যান্টিসেপটিক সাবান প্রস্তুত করা হয়। টিংচার অফ আয়োডিন অ্যালকোহল আর জলের মিশ্রণে 2 থেকে 3% আয়োডিনের মিশ্রণকে বলা হয় টিংচার অফ আয়োডিন, যেটা শক্তিশালী অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়। স্যালল, যার রাসায়নিক নাম ফিনাইল স্যালিসাইলেট, গলার অসুখে আভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়। কেমেনোফোর জারক পদার্থ, যেটা জারক অ্যান্টিসেপটিক, ক্ষতস্থান পরিষ্কার করতে ব্যবহৃত হয়। আমরা এবার ডিসইনফেক্টেন্ট দেখব। যে সমস্ত রাসায়নিক যৌগ জড় বস্তুকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয় তাদের বলা হয় ডিসইনফেক্টেন্ট, যেমন লাইজল, ফিনাইল, গ্যাসীয় ফর্মালডিহাইড, যেটা হাসপাতাল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। আবার ফেনলের 0.2% অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহৃত হয়, আবার 1% ডিসইনফেক্টেন্ট হিসাবে ব্যবহৃত হয়। সুতরাং ফেনল ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপ্টিক উভয় হিসাবে ব্যবহৃত হওয়া একটি যৌগ। 0.2% থেকে 0.4 ppm মাত্রা ক্লোরিন গ্যাস আমরা জল জীবাণুমুক্ত করার যেমন সুইমিং পুলে ব্যবহার করে থাকি।